আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাস বিরোধী আইন 2009 সনের 16 নং আইন 25শে ফেব্রুয়ারি 2009 সনে আইনটি পাশ হয়েছে। কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। যেহেতু কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়, সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হইল। প্রথম অধ্যায় প্রারম্ভিক। সংক্ষিপ্ত শিরোনাম: প্রয়োগ ও প্রবর্তন। ধারা 1। এই আইন সন্ত্রাস বিরোধী আইন 2009 নামে অভিহিত হইবে। উপধারা 2। সমগ্র বাংলাদেশে ইহার প্রয়োগ হইবে এবং যেখানেই অবস্থান করুক না কেন বাংলাদেশে নিবন্ধিত জাহাজ এবং বিমানে অবস্থানকারীর ক্ষেত্রেও ইহা প্রযোজ্য হইবে। উপধারা 3। ইহা 11 জুন 2008 তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। ধারা 2। সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে এ আইনে 1. অপরাধ অর্থ এ আইনে অধীন দণ্ডনীয় কোনো অপরাধ। উপধারা 2। অস্ত্র অর্থ অস্ত্র আইন 1878 সনের 11 নং আইন এর ধারা 4 বর্ণিত অস্ত্র শস্ত্র এবং যে কোনো ধরনের পারমাণবিক, রাসায়নিক এবং জীবাণু অস্ত্র ও ইহার অন্তর্ভুক্ত হইবে। উপধারা 3। আদালত অর্থ দায়রা জজের বা ক্ষেত্রমত অতিরিক্ত দায়রা জজের আদালত। উপধারা 3 ক। কনভেনশন অর্থ বাংলাদেশ সরকার কর্তৃক যথাযথভাবে অনুসমর্থিত জাতিসংঘ কনভেনশন, ট্রিটি ও প্রটোকল সমূহ যাহা এই আইনের তফসিল 1-এ অন্তর্ভুক্ত করা হইয়াছে এবং বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সময় সময় তফসিল 1-এ অন্তর্ভুক্ত হইতে পারে, এইরূপ জাতিসংঘ কনভেনশন, ট্রিটি ও প্রটোকল। উপধারা 4। কারাদণ্ড অর্থ দণ্ডবিধির ধারা 53-তে উল্লেখিত যে কোনো বর্ণনার কারাদণ্ড। উপধারা 5। ফৌজদারি কার্যবিধি বা কার্যবিধি অর্থ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। উপধারা 6। তফসিল অর্থ এ আইনের তফসিল। উপধারা 7। দণ্ডবিধি অর্থ প্যানেল কোড 1860। উপধারা 8। দাহ্য পদার্থ অর্থ এমন কোন পদার্থ যাহাতে আগুন ধরাইবার বা আগুন তীব্রতর করিবার বা ছড়াইবার বা স্বাভাবিক উচ্চ প্রবণতা রহিয়াছে, যেমন অকটেন, পেট্রোল, ডিজেল, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, সিএনজি, গান পাউডার এবং অন্য যে কোনো দাহ্য পদার্থ উহার অন্তর্ভুক্ত হইবে। উপধারা 9। বাংলাদেশ ব্যাংক অর্থ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক। উপধারা 10। ব্যাংক অর্থ ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 5-9-এ সংজ্ঞায়িত ব্যাংক কোম্পানি এবং অন্য কোনো আইন বা অধ্যাদেশের অধীন ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত যে কোনো প্রতিষ্ঠানও উহার অন্তর্ভুক্ত হইবে। উপধারা 11। বিচারক অর্থ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা ক্ষেত্রমত সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক। উপধারা 11 ক। বিদেশি নাগরিক অর্থ ফরেনার্স অ্যাক্ট 1946 এর সেকশন 2A তে সংজ্ঞায়িত ফরেনার। উপধারা 12। বিশেষ ট্রাইব্যুনাল অর্থ ধারা 28-এর অধীন গঠিত কোন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। উপধারা 13। বিস্ফোরক দ্রব্য অর্থ ক। গান পাউডার, নাইট্রোগ্লিসারিন, ডিনামাইট, গান কটন, ব্লাস্টিং পাউডার, ফুসে ওঠা ফুল মাইনেট, পারদ বা অন্য কোনো ধাতু। রঙিন আগুন, কালার ফায়ার এবং বিস্ফোরণের মাধ্যমে কার্যকর প্রভাব বা
আতশবাজির প্রভাব সৃষ্টির লক্ষ্যে ব্যবহৃত বা উৎপাদিত অন্য যে কোনো দ্রব্য। উপধারা 13 বিস্ফোরক দ্রব্য অর্থ ক গান পাউডার, নাইট্রো গ্লিসারিন, ডিনামাইট, গান কটন, ব্লাস্টিং পাউডার, ফুসে ওঠা ফুল মাইনের, পারদ বা অন্য কোনো ধাতু, রঙিন আগুন, কালার্ড ফায়ার এবং বিস্ফোরণের মাধ্যমে কার্যকর প্রভাব বা আতশবাজির প্রভাব সৃষ্টির লক্ষ্যে ব্যবহৃত বা উৎপাদিত অন্য যে কোনো দ্রব্য যাহা উপরিউক্ত পদার্থসমূহের সদৃশ হোক বা না হোক। এবং উপধারা খ বিস্ফোরক সামগ্রী তৈরির যে কোনো পদার্থ ও কোনো বিস্ফোরক পদার্থের মাধ্যমে বা সহযোগে বিস্ফোরণ সৃষ্টি বা ব্যবহারের অভিপ্রায়ে রূপান্তরিত করিবার বা সহায়তার জন্য ব্যবহৃত কোনো যন্ত্র, হাতিয়ার, যন্ত্রপাতি বা বস্তু সহ অনুরূপ যন্ত্র, যন্ত্রপাতি বা হাতিয়ারের কোনো অংশ এবং ফিউজ, রকেট, পারকাশন, ক্যাপসন, ডেটোনেটর, কার্টেজ ও যে কোনো ধরনের গোলা বারুদ ও ইহার অন্তর্ভুক্ত হইবে। উপধারা 14 সম্পত্তি অর্থ দেশের অভ্যন্তরে বা বাহিরে অবস্থিত। সরায় কোন বস্তুগত বা অবস্তুগত, স্থাবর বা অস্থাবর, দৃশ্যমান বা অদৃশ্যমান যে কোনো প্রকৃতির তহবিল বা সম্পদ উহা যেভাবেই অর্জিত হোক না কেন এবং ইলেকট্রনিক বা ডিজিটাল সহ যে কোনো ধরনের আইনি দলিল বা ইনস্ট্রুমেন্ট যাহা উক্ত তহবিল বা সম্পদের মালিকানা সত্ত্ব বা মালিকানা সত্ত্বের স্বার্থ নির্দেশ করে এবং উক্ত তহবিল বা সম্পদ হইতে প্রাপ্ত বা উদ্ভূত কোনো মুনাফা, ডিভিডেন্ড বা অন্য কোনো আয় বা মূল্য ইহার অন্তর্ভুক্ত হইবে। সরায় আ নগদ অর্থ বা স্থাবর বা অস্থাবর, দৃশ্যমান বা অদৃশ্যমান যে কোনো প্রকৃতির আর্থিক পরিসম্পদ বা আর্থিক উৎস উহা যেভাবেই অর্জিত হোক না কেন এবং ইলেকট্রনিক বা ডিজিটাল সহ যে কোনো ধরনের আইনি দলিল বা ইনস্ট্রুমেন্ট যাহা উক্ত তহবিল বা অন্যান্য সম্পদের মালিকানা সত্ত্ব বা মালিকানা সত্ত্বের স্বার্থ নির্দেশ করে এবং ব্যাংক, ক্রেডিট, ট্রাভেলস, চেক এবং ব্যাংক চেক, মানি অর্ডার, শেয়ার, সিকিউরিটি, বন্ড, ড্রাফট বা ঋণপত্র এবং উক্ত তহবিল বা সম্পদ হইতে উদ্ভূত বা সৃষ্ট কোনো মুনাফা, ডিভিডেন্ড বা অন্য কোনো আয় বা মূল্য ইহার অন্তর্ভুক্ত হইবে, তবে উহাতে সীমাবদ্ধ করিবে না। উপধারা 14 ক সন্ত্রাসী ব্যক্তি অর্থ কোনো স্বাভাবিক ব্যক্তি, ন্যাচারাল পার্সন, যিনি ধারা 6(1), 10, 11, 12 বা 13 অধীন কোনো অপরাধ সংগঠন করেন। উপধারা 14 খ সন্ত্রাসী সত্তা অর্থ তফসিল 2 উল্লেখিত কোন সত্তা বা এই আইনের অধীন ধারা 6(1), 10, 11, 12 বা 13 অধীন কোন অপরাধ সংগঠন করে এইরূপ কোন সত্তা। উপধারা 14 গ সন্ত্রাসী সম্পত্তি অর্থ এইরূপ কোন সম্পত্তি যাহা সহায়ক এই আইনের অধীন কোন সন্ত্রাসী কার্য সংগঠন বা কোন বিদেশি রাষ্ট্রের আইনের অধীন অনুরূপ সমশ্রেণীর অপরাধ সংগঠনে ব্যবহৃত হইয়াছে বা হইতেছে বা হইবার অভিপ্রায় রহিয়াছে। সরায় আ কোন সন্ত্রাসী কার্যের সহিত সম্পৃক্ত। প্রশ্রয় ই কোন সন্ত্রাসী কার্য সংগঠনের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভূত বা অর্জিত। দীর্ঘ ই সন্ত্রাসী কার্যের উদ্দেশ্য অথবা কোন সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সত্তাকে সমর্থনের উদ্দেশ্যে ব্যবহার করিবার অভিপ্রায়ে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো উপায়ে সংগৃহীত হইয়াছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সত্তার মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন এবং কোন সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সত্তার পক্ষে বা নির্দেশনা অনুসারে কাজ করে এইরূপ ব্যক্তি বা সত্তার সম্পত্তি সহ অনুরূপ ব্যক্তি বা
সহযোগী ব্যক্তি বা সত্তার মালিকানাধীন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণাধীন সম্পত্তি হইতে উদ্ভূত বা সৃষ্টত্বহীন। উপধারা 14 গহ সমবায় সমিতি অর্থ সমবায় সমিতি আইন 2001 সনের 47 নং আইনের অধীন অনুমোদিত ও নিবন্ধিত কোন প্রতিষ্ঠান। উপধারা 15 সাক্ষ্য আইন অর্থ এভিডেন্স অ্যাক্ট 1872। উপধারা 16 সন্দেহজনক লেনদেন অর্থ এইরূপ লেনদেন: 1 যাহা স্বাভাবিক লেনদেনের ধরন হইতে ভিন্ন। 2 যেই লেনদেন সম্পর্কে এইরূপ ধারণা হয় যে ক উহা এই আইনের অধীন কোনো অপরাধ হইতে উদ্ভূত, খ উহা কোনো সন্ত্রাসী কার্যে অর্থায়ন বা কোনো সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সত্তাকে অর্থায়নের সহিত সম্পর্কযুক্ত। 3 যাহা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনায় বর্ণিত অন্য কোনো লেনদেন বা লেনদেনের প্রচেষ্টা। উপধারা 17 সত্তা অর্থ কোনো আইনি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান, গোষ্ঠী, অংশীদারি কারবার, সমবায় সমিতি সহ এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে কোনো সংগঠন। 18 আর্থিক প্রতিষ্ঠান অর্থ আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 সনের 27 নং আইনের ধারা 2 ক্ষয়ে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান। উপধারা 9 বীমাকারী অর্থ বীমা আইন 2010 সনের 13 নং আইনের ধারা 2-25 সংজ্ঞায়িত বীমাকারী। উপধারা 20 রিপোর্ট প্রদানকারী সংস্থা অর্থ সরায় ব্যাংক, সরাই আ আর্থিক প্রতিষ্ঠান, হ্রস্ব ই বীমাকারী, দীর্ঘ ই মানি চেঞ্জার, হ্রস্ব উ অর্থ অথবা অর্থমূল্য প্রেরণকারী বা স্থানান্তরকারী যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান, দীর্ঘ উ বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে ব্যবসা পরিচালনাকারী অন্য কোনো প্রতিষ্ঠান। রি 1 স্টক ডিলার ও স্টক ব্রোকার, 2 পোর্টফোলিও ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকার, 3 সিকিউরিটি কাস্টোডিয়ান, 4 সম্পদ ব্যবস্থাপক। এ 1 অলাভজনক সংস্থা প্রতিষ্ঠান, নন প্রফিট অর্গানাইজেশন, 2 বেসরকারি উন্নয়ন সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ও 3 সমবায় সমিতি। ওই রিয়েল এস্টেট ডেভেলপার ও মূল্যবান ধাতু বা পাথরের ব্যবসায়ী ও ট্রাস্ট ও কোম্পানির সেবা প্রদানকারী। সরায় আইনজীবী, নোটারি, অন্যান্য আইন পেশাজীবী এবং অ্যাকাউন্টেন্ট। সরায়া সরকারের অনুমোদন ক্রমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঘোষিত অন্য কোনো প্রতিষ্ঠান। 21 মানি চেঞ্জার অর্থ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 এর সেকশন 3 এর অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। 22 সরায় স্টক ডিলার ও স্টক ব্রোকার অর্থ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, স্টক ডিলার ও স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি। বিধিমালা 2000 এর যথাক্রমে বিধি 2 এর জ ও 2 এর নিয় এ সংজ্ঞায়িত প্রতিষ্ঠান। সরাই আ পোর্টফোলিও ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকার অর্থ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার। বিধিমালা 1996 এর যথাক্রমে বিধি 2 এর চ ও 2 এর নিয় এ সংজ্ঞায়িত প্রতিষ্ঠান। হ্রস্ব ই সিকিউরিটি কাস্টোডিয়ান অর্থ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি কাস্টোডিয়াল সেবা। বিধিমালা 2003 এর বিধি 2 এর নিয় এ সংজ্ঞায়িত প্রতিষ্ঠান। দীর্ঘ ই সম্পদ ব্যবস্থাপক অর্থ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন,
মিউচুয়াল ফান্ড বিধিমালা 2001 এর বিধি 2 দহ এর সংজ্ঞায়িত প্রতিষ্ঠান। উপধারা 23 অলাভজনক সংস্থা প্রতিষ্ঠান নন প্রফিট অর্গানাইজেশন অর্থ কোম্পানি আইন বাংলাদেশ 1994 সনের 18 নং আইনের ধারা 28 এর অধীন সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠান। উপধারা 24 বেসরকারি উন্নয়ন সংস্থা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 অ্যাক্ট নাম XX1 of 1860 ভলেন্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সি রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অর্ডিন্যান্স নং XLV1 of 1961 ফরেন ডোনেশন ভলেন্টারি অ্যাক্টিভিটিস রেগুলেশন অর্ডিন্যান্স 1978 অর্ডিন্যান্স নং XLV1 of 1978 ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অর্ডিন্যান্স 1982 অর্ডিন্যান্স নং XXX1 of 1982 এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006 সনের 32 নং আইনের আওতায় অনুমোদিত বা নিবন্ধিত প্রতিষ্ঠান যাহা ক স্থানীয় উৎস হইতে তহবিল ঋণ অনুদান আমানত গ্রহণ করে বা অন্যকে প্রদান করে এবং অথবা খ যে কোনো ধরনের বৈদেশিক সাহায্য বা ঋণ বা অনুদান গ্রহণ করে। 25 বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU অর্থ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা 24 এর 1 এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। উপধারা 26 বস্তুগত সহায়তা ম্যাটেরিয়াল সাপোর্ট অর্থ কোনো ব্যক্তি বা সত্তা কর্তৃক অন্য কোনো ব্যক্তি বা সত্তাকে অর্থ সেবা বা অন্য কোনো সম্পত্তি সরবরাহ করা বা অন্য কোনো সহায়তা করা যাহা দ্বারা এই আইনের আওতায় বর্ণিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পাদিত হইয়াছে বা সম্পাদিত হইতে পারে। উপধারা 27 হাইকোর্ট বিভাগ অর্থ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ। উপধারা 28 রিয়েল এস্টেট ডেভেলপার অর্থ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010 সনের 48 নং আইনের ধারা 2 এর 15 এ সংজ্ঞায়িত যে কোনো রিয়েল এস্টেট ডেভেলপার বা উহার কর্মকর্তা বা কর্মচারী অথবা এজেন্ট যাহার জমি বাসা বা বাড়ি বাণিজ্যিক ভবন এবং ফ্ল্যাট সহ ইত্যাদি নির্মাণ ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। উপধারা 29 ট্রাস্ট ও কোম্পানি সেবা প্রদানকারী অর্থ কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান যাহা অন্য কোনো আইনে সংজ্ঞায়িত করা হয় নাই এবং যে বা যাহা কোনো তৃতীয় পক্ষকে নিম্নরূপ সেবা সমূহ প্রদান করিয়া থাকে। 1 কোনো আইনি সত্তা প্রতিষ্ঠান এজেন্ট হিসাবে দায়িত্ব পালন। 2 কোনো আইনি সত্তার পরিচালক সচিব হিসেবে দায়িত্ব পালন বা অন্য কাহাকেও নিয়োগ করা বা অংশীদার ব্যবসায়ে অংশীদার হিসেবে দায়িত্ব পালন অথবা সমপর্যায়ের অন্য কোনো দায়িত্ব পালন। 3 কোনো আইনি সত্তার নিবন্ধন এজেন্ট হিসেবে দায়িত্ব পালন। 4 কোনো এক্সপ্রেস ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন বা অন্য কাহকে নিয়োগ করা। 5 নমিনি শেয়ার হোল্ডার বা অন্য কোনো ব্যক্তির পরিবর্তে পরিচালক হিসেবে দায়িত্ব পালন বা অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ প্রদান। 30 জননিরাপত্তা অর্থ যে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান। ধারা 3 অন্যান্য শব্দ ও অভিব্যক্তির প্রযোজ্যতা। 1 এ আইনের ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তি সংজ্ঞা এ আইনের দেওয়া হয় নাই যে সেই সকল শব্দ বা অভিব্যক্তি ফৌজদারি কার্যবিধির মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন বা ক্ষেত্রমত দণ্ডবিধিতে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সে অর্থে প্রযোজ্য হইবে। উপধারা 2 অপরাধ ও শাস্তির দায় দায়িত্ব সংক্রান্ত দণ্ডবিধির সাধারণ নিয়মাবলী যতদূর সম্ভব এই আইনের অন্যান্য বিধানের সাথে
অসঙ্গতিপূর্ণ না হইলে এই আইনের অধীন অপরাধসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। ধারা 4 এই আইনের প্রাধান্য। ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই কিছু থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রযোজ্য থাকিবে। ধারা 5 অতিরাষ্ট্রিক প্রয়োগ। 1 যদি কোনো ব্যক্তি বা সত্তা বাংলাদেশের ধারা 5 অতিরাষ্ট্রিক প্রয়োগ। যদি কোনো ব্যক্তি বা সত্তা বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো অপরাধ সংগঠন করে যাহা উক্ত ব্যক্তি বা সত্তা কর্তৃক বাংলাদেশের অভ্যন্তর হইতে সংঘটিত হইলে এই আইনের অধীন শাস্তিযোগ্য হইত, তাহা হইলে উক্ত অপরাধ বাংলাদেশে সংঘটিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি বা সত্তা ও অপরাধের ক্ষেত্রে এই আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে। উপধারা 2 যদি কোনো ব্যক্তি বা সত্তা বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ সংগঠন করে যাহা বাংলাদেশে সংগঠিত হইলে এই আইনের অধীন শাস্তিযোগ্য হইত, তাহা হইলে উক্ত অপরাধ বাংলাদেশে সংগঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি বা সত্তা ও অপরাধের ক্ষেত্রে এই আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে। উপধারা 3 যদি কোনো ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রের অপরাধ সংগঠন করিয়া বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে যাহা বাংলাদেশে সংগঠিত হইলে এই আইনের অধীন শাস্তিযোগ্য হইত, তাহা হইলে উক্ত অপরাধ বাংলাদেশে সংগঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং যদি তাহাকে উক্ত অপরাধ বিচারের এখতিয়ার সম্পন্ন কোনো বিদেশি রাষ্ট্রে বহিঃসমর্পণ করা না যায় তাহা হইলে উক্ত ব্যক্তি ও অপরাধের ক্ষেত্রে এই আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে। দ্বিতীয় অধ্যায় অপরাধ ও দণ্ড। ধারা 6 সন্ত্রাসী কার্য। যদি কোনো ব্যক্তি সত্তা বা বিদেশি নাগরিক ও বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও বা সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা কোনো সত্তা বা কোনো ব্যক্তিকে কোনো কার্য করিতে বা করা হইতে বিরত রাখিতে বাধ্য করিবার উদ্দেশ্যে সরায় অন্য কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ করে বা করিবার প্রচেষ্টা গ্রহণ করে অথবা সরায়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর জখম, আটক বা অপহরণ করার জন্য অপর কোনো ব্যক্তিকে ষড়যন্ত্র বা সহায়তা বা পরিচিত করে অথবা অন্য কোনো ব্যক্তি সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতি সাধন করে বা করিবার প্রচেষ্টা গ্রহণ করে অথবা অন্য কোনো ব্যক্তি সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তি ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা বা পরিচিত করে অথবা উপদফা সরায়া বা এর উদ্দেশ্য সাধনকল্পে কোনো বিস্ফোরক দ্রব্য, গ্রাহ্য পদার্থ বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বা নিজ দখলে রাখে। খ অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত বা উহার সম্পত্তি বিনষ্ট করিবার অভিপ্রায়ে দফা কয়ের উপদফা সরায়া বা এর অনুরূপ কোনো অপরাধ সংগঠন করে বা সংগঠনের প্রচেষ্টা করে বা উক্তরূপ অপরাধ সংগঠনের জন্য পরিচিত ষড়যন্ত্র বা সহায়তা করে। গ কোনো আন্তর্জাতিক সংস্থাকে কোনো কার্য করিতে বা করা হইতে বিরত রাখিবার জন্য দফা ক এর উপদফা সরায়া বা এর অনুরূপ কোনো অপরাধ সংগঠন করে বা সংগঠনের উদ্যোগ গ্রহণ করে বা উক্তরূপ অপরাধ সংগঠনের জন্য পরিচিত ষড়যন্ত্র বা সহায়তা করে। গহ জ্ঞাতসারে কোনো সন্ত্রাসী সম্পত্তি ব্যবহার করে বা অধিকারে রাখে। উম্ম এই আইনের তফসিল 1-এ অন্তর্ভুক্ত জাতিসংঘ কনভেনশনে বর্ণিত কোনো অপরাধ করিতে সহায়তা, পরিচিত বা ষড়যন্ত্র করে বা সংগঠন করে বা সংগঠন করিবার প্রচেষ্টা করে। চ কোনো সশস্ত্র সংঘাতময় দ্বন্দ্বের বৈরী পরিস্থিতিতে hostilities in a situation of armed conflict সক্রিয় অংশগ্রহণ করেন নাই, এইরূপ কোনো বেসামরিক কিংবা অন্য কোনো ব্যক্তির মৃত্যু,
ঘটাইবার বা মারাত্মক শারীরিক জখম ঘটাইবার অভিপ্রায়ে এইরূপ কোনো কার্য করে, যাহার উদ্দেশ্য উহার প্রকৃতিগত বা ব্যক্তির কারণে কোনো জনগোষ্ঠীর ভীতি প্রদর্শন বা অন্য কোনো সরকার বা রাষ্ট্র বা কোনো আন্তর্জাতিক সংস্থাকে কোনো কার্য করিতে বা কোনো কার্য করা হইতে বিরত থাকিতে বাধ্য করে, তাহা হইলে উক্ত ব্যক্তি সত্তা বা বিদেশী নাগরিক সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ করিয়াছে বলিয়া। 2. যদি কোনো ব্যক্তি বা বিদেশী নাগরিক উপধারা 1 দফা ক এর সরায় উপদফা সরায়ের অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং উহার অতিরিক্ত অর্থদণ্ড আরোপ করা যাইবে। সরাই আ উপদফা সরাই আর এর অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে উক্ত অপরাধে নির্ধারিত শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, সেই ক্ষেত্রে তিনি যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 14 বছর ও অন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। ই উপদফা ই অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 14 বছর ও অন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। ই উপদফা ইর অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব 14 বছরের ও অন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। উপদফা ইর অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 14 বছর ও অন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। 3. যদি কোনো ব্যক্তি বা বিদেশী নাগরিক উপধারা 1 এর দফা খ গ গহ উম্ম বা চ এর অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 14 বছর ও অন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। 4. যদি কোনো সত্তা সন্ত্রাসী কার্য সংগঠন করে, তাহা হইলে ক উক্ত সত্তার বিরুদ্ধে ধারা 18 অনুসারে পদক্ষেপ গ্রহণ করা যাইবে এবং উহার অতিরিক্ত উক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির মূল্যের 3 গুণ পরিমাণ অর্থ 50 লক্ষ টাকা যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইবে এবং খ উক্ত সত্তার প্রধান, তিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য যে কোনো নামে অভিহিত হোক না কেন, অনূর্ধ্ব 20 বছর ও অন্য 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অতিরিক্ত উক্ত অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তির মূল্যের দ্বিগুণ পরিমাণ অর্থ বা 20 লক্ষ টাকা যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইবে, যদি না তিনি প্রমাণ করিতে সমর্থ হন যে উক্তরূপ অপরাধ তাহার জ্ঞাতসারে সংঘটিত হইয়াছিল বা উহার সংগঠন নির্বৃত্ত করিবার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করিয়াছিলেন। ধারা 7 সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত অপরাধ। 1. যদি কোনো ব্যক্তি বা সত্তা স্বেচ্ছায় বৈধ বা অবৈধ উৎস হইতে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো ভাবে এই অভিপ্রায়ে অর্থ, সেবা বা অন্য যে কোনো সম্পত্তি সরবরাহ, গ্রহণ, সংগ্রহ বা উহার এইরূপ ব্যবস্থা করে যে উহার সম্পূর্ণ বা অংশবিশেষ ক সন্ত্রাসী কার্য পরিচালনায় ব্যবহৃত হইবে বা খ সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সত্তা কর্তৃক যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হইবে অথবা ব্যবহৃত হইতে পারে মর্মে জ্ঞাত থাকে, তাহা হইলে উক্ত ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যে অর্থায়নের অপরাধ সংগঠন করিয়াছে বলিয়া গণ্য হইবে। 2. সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্তকরণের ক্ষেত্রে উপধারা 1 এ উল্লেখিত অর্থ, সেবা বা অন্য যে কোনো সম্পত্তি প্রকৃতই কোনো সন্ত্রাসী কার্য সম্পাদনের বা পরিচালনার ক্ষেত্রে বা সন্ত্রাসী কার্য সম্পাদনের প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবহৃত হইয়াছে কিনা বা কোনো সুনির্দিষ্ট সন্ত্রাসী কার্যের সহিত সম্পর্কযুক্ত ছিল কিনা
উহার উপর নির্ভর করিবে না। 3, যদি কোনো ব্যক্তি উপধারা 1-এ উল্লেখিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব 20 বছর ও অন্যূন 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং উহার অতিরিক্ত উক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির মূল্যের দ্বিগুণ পরিমাণ অর্থ 10 লক্ষ টাকা যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইবে। উপধারা 4, যদি কোনো সত্তা উপধারা 1-এ উল্লেখিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, তাহা হইলে ক, উক্ত সত্তার বিরুদ্ধে ধারা 18 অনুসারে পদক্ষেপ গ্রহণ করা যাইবে এবং উহার অতিরিক্ত উক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট ক, উক্ত সত্তার বিরুদ্ধে ধারা 18 অনুসারে পদক্ষেপ গ্রহণ করা যাইবে এবং উহার অতিরিক্ত উক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির মূল্যের 3 গুণ পরিমাণ অর্থ বা 50 লক্ষ টাকা যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইবে এবং খ, উক্ত সত্তার প্রধান তিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য যে কোনো নামে অভিহিত হোক না কেন, অনূর্ধ্ব 20 বছর ও অন্যূন 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং উহার অতিরিক্ত উক্ত অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তির মূল্যের দ্বিগুণ পরিমাণ অর্থ বা 20 লক্ষ টাকা যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইবে, যদি না তিনি প্রমাণ করিতে সমর্থ হন যে উক্তরূপ অপরাধ তাহার অজ্ঞাত সারে সংগঠিত হইয়াছিল বা উহার সংগঠন নির্বৃত্ত করিবার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা করিয়াছিলেন। ধারা 8, নিষিদ্ধ সত্তার সদস্য পদ। যদি কোনো ব্যক্তি ধারা 18-এর অধীন কোনো নিষিদ্ধ সত্তার সদস্য হন বা সদস্য বলিয়া দাবি করেন, তাহা হইলে তিনি অপরাধ সংগঠন করিবেন এবং উক্তরূপ অপরাধ সংগঠনের জন্য তিনি অনধিক 6 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ধারা 9, নিষিদ্ধ সত্তা সমর্থন। যদি কোনো ব্যক্তি ধারা 18-এর অধীন কোনো নিষিদ্ধ সত্তাকে সমর্থন করিবার উদ্দেশ্যে তাহাকে অনুরোধ বা আহ্বান করেন অথবা নিষিদ্ধ সত্তাকে সমর্থন বা উহার কর্মকাণ্ডকে গতিশীল বা উৎসাহিত করিবার উদ্দেশ্যে কোনো সভা আয়োজন করেন, পরিচালনার সহায়তা করেন অথবা বক্তৃতা প্রদান করেন, তাহা হইলে তিনি অপরাধ সংগঠন করিবেন। উপধারা 2, যদি কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ সত্তার জন্য সমর্থন চাহিয়া অথবা উহার কর্মকাণ্ডকে সক্রিয় করিবার উদ্দেশ্যে কোনো সভায় বক্তৃতা করেন অথবা রেডিও, টেলিভিশন অথবা কোনো মুদ্রণ বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো তথ্য সম্প্রচার করেন, তাহা হইলে তিনি অপরাধ সংগঠন করিবেন। উপধারা 3, যদি কোনো ব্যক্তি উপধারা 1 অথবা 2-এর অধীন কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহা হইলে তিনি অনধিক 7 বছর ও অন্যূন 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং উহার অতিরিক্ত অর্থদণ্ড ও আরোপ করা যাইবে। ধারা 10, অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের ক্রিমিনাল কনস্পায়ারেসি শাস্তি। যদি কোনো ব্যক্তি এ আইনের অধীন অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করেন, তাহা হইলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 2/3 মেয়াদের যে কোনো কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহা হইলে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 14 বছরের কারাদণ্ড হইবেন, কিন্তু উহা 4 বছরের কম হইবে না। ধারা 11, অপরাধ সংগঠনের প্রচেষ্টার অ্যাটেম্প্ট শাস্তি। যদি কোনো ব্যক্তি বা সত্তা এ আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের প্রচেষ্টা করে, তাহা হইলে উক্ত ব্যক্তি বা সত্তা অপরাধ সংগঠন করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি বা উক্ত সত্তার প্রধান তিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য যে কোনো নামে অভিহিত হোক না কেন, উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 2/3 মেয়াদের যে কোনো কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহা হইলে উক্ত অপরাধের শাস্তি হইবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 14 বছর ও অন্যূন 4 বছরের সশ্রম কারাদণ্ড
এবং উহার অতিরিক্ত সংশ্লিষ্ট সত্তার বিরুদ্ধে ধারা 18 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। ধারা 12 অপরাধ সংগঠনে সাহায্য ও সহায়তা, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট শাস্তি। যদি কোনো ব্যক্তি বা সত্তা এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনে সাহায্য বা সহায়তা করে, সহায়তাকারী হিসাবে অ্যাজ অ্যান অ্যাকমপ্লিস অংশগ্রহণ করে বা অন্যদেরকে সংগঠিত পরিচালনা করে বা অবদান রাখেন, তাহা হইলে উক্ত ব্যক্তি বা সত্তা অপরাধ সংগঠন করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি বা উক্ত সত্তার প্রধান, তিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা তাহা হইলে উক্ত ব্যক্তি বা সত্তা অপরাধ সংগঠন করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি বা উক্ত সত্তার প্রধান, তিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য যে কোনো নামে অভিহিত হোক না কেন, উক্ত অপরাধের জন্য তিনি নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 2/3 মেয়াদের যে কোনো কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা অভয়দণ্ডে দণ্ডিত হইবেন এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহা হইলে উক্ত অপরাধের শাস্তি হইবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 14 বছর ও অন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং উহার অতিরিক্ত সংশ্লিষ্ট সত্তার বিরুদ্ধে ধারা 18 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। ধারা 13 সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত, ইনস্টিগেশন করিবার শাস্তি। যদি কোনো ব্যক্তি তাহার কর্মকাণ্ড অথবা অংশগ্রহণের মাধ্যমে কোনো দলিল প্রস্তুত বা বিতরণ করেন অথবা কোনো মুদ্রণ বা ইলেকট্রনিক বা অন্য যে কোনো মাধ্যমে কোনো তথ্য সম্প্রচার করিয়া অথবা কোনো সরঞ্জাম সহায়তা বা প্রযুক্তি বা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা সত্তাকে এইরূপ অবগত থাকিয়া সহায়তা প্রদান করেন যে উক্ত দলিল, সরঞ্জাম, সহায়তা বা প্রযুক্তি বা প্রশিক্ষণ এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত হইবে বা উক্ত ব্যক্তি বা সত্তা উহাদের অনুরূপ অপরাধ সংগঠনের প্রচেষ্টায় ব্যবহার করিবে, তাহা হইলে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচিত করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 2/3 মেয়াদের কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়দণ্ডে তাহাকে দণ্ডিত করা যাইবে এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহা হইলে অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 14 বছরের কারাদণ্ড হইবে, কিন্তু উহা 4 বছরের কম হইবে না। ধারা 14 অপরাধীকে আশ্রয় প্রদানের শাস্তি। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি এই আইনের অধীন অপরাধ সংগঠন করিয়াছে জানিয়াও উক্ত ব্যক্তি অপরাধী ইহা বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকা সত্ত্বেও শাস্তি হইতে রক্ষা করিবার অভিপ্রায়ে উক্ত ব্যক্তিকে আশ্রয় দান করেন বা লুকাইয়া রাখেন, তাহা হইলে তিনি উক্ত অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হইলে অনধিক 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড আরোপ করা যাইবে অথবা উক্ত অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো মেয়াদের কারাদণ্ড হইলে অনধিক 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং উহার অতিরিক্ত অর্থদণ্ড আরোপ করা যাইবে। উপধারা 2 উপধারা 1 অধীন আশ্রয়দান বা লুকাইয়া রাখিবার অপরাধ স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, পিতা বা মাতা কর্তৃক হইলে এই ধারার বিধান প্রযোজ্য হইবে না। উপধারা 3 যে ক্ষেত্রে কোনো সত্তা কর্তৃক আশ্রয় প্রদানে অপরাধ সংগঠিত হয়, সেই ক্ষেত্রে উহার প্রধান হিসাবে দায়িত্ব পালনকারী চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য যে কোনো নামে অভিহিত অন্য যে কোনো নামের পদধারীর প্রতি উপধারা 1 বিধানাবলী প্রযোজ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে সমর্থ হন যে উক্তরূপ অপরাধ তাহার অজ্ঞাত সারে সংগঠিত হইয়াছিল বা উহার সংগঠন নির্বৃত্ত করিবার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করিয়াছিলেন। তৃতীয় অধ্যায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা। ধারা 15 বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা। এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো রিপোর্ট প্রদানকারী সংস্থার মাধ্যমে লেনদেন প্রতিরোধ ও শনাক্ত করিতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে উহার নিম্নবর্ণিত ক্ষমতা ও কর্তৃত্ব থাকিবে, যথা ক কোন রিপোর্ট প্রদানকারী সংস্থা হইতে সন্দেহজনক লেনদেন সম্পর্কিত প্রতিবেদন তলব করা, উহা বিশ্লেষণ ও পুনর্নিরীক্ষণ করা এবং পুনর্নিরীক্ষণ উদ্দেশ্যে উহার সহিত সম্পর্কিত অতিরিক্ত তথ্য সংগ্রহ করা এবং উহার রেকর্ড ও ডাটাবেস সংরক্ষণ করা এবং ক্ষেত্রমতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বা সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে উক্ত তথ্য সরবরাহ বা রিপোর্ট প্রদান করা। খ কোন লেনদেন সন্ত্রাসী কার্যের সহিত সম্পৃক্ত মর্মে সন্দেহ করিবার যুক্তিসঙ্গত কারণ থাকিলে সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী সংস্থাকে উক্ত লেনদেনের হিসাব অনধিক 30 দিনের জন্য স্থগিত বা অবরুদ্ধ রাখিবার উদ্দেশ্যে লিখিত আদেশ জারি করা এবং এই রূপে উক্ত হিসাব লেনদেন সম্পর্কিত সঠিক তথ্য উদ্ঘাটনের প্রয়োজন দেখা দিলে লেনদেন স্থগিত বা অবরুদ্ধ রাখিবার মেয়াদ অতিরিক্ত 30 দিন করিয়া সর্বোচ্চ 6 মাস বর্ধিত করা। গ রিপোর্ট প্রদানকারী সংস্থার কার্যক্রম পরিবীক্ষণ ও তদারক করা। গ সন্ত্রাসী কার্যে এবং ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন WMD বিস্তার অর্থ যোগান প্রতিহত করিবার উদ্দেশ্যে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে রিপোর্ট প্রদানকারী সংস্থাসমূহকে নির্দেশ প্রদান করা। রিপোর্ট প্রদানকারী সংস্থা কর্তৃক নির্দেশ প্রতিপালন পর্যবেক্ষণ করা এবং এই আইনের যে কোনো উদ্দেশ্য পূরণকল্পে রিপোর্ট প্রদানকারী সংস্থাসমূহকে সরেজমিনে পরিদর্শন করা এবং সন্দেহজনক লেনদেন শনাক্ত এবং সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের উদ্দেশ্যে রিপোর্ট প্রদানকারী সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণকে প্রশিক্ষণের ব্যবস্থা করা। উপধারা 2 বাংলাদেশ ব্যাংক সন্ত্রাসী কার্যে অর্থায়নের সহিত সম্পৃক্ত সন্দেহজনক কোন লেনদেনের বিষয়ে কোন রিপোর্ট প্রদানকারী সংস্থা বা উহার গ্রাহককে শনাক্ত করিবার সঙ্গে সঙ্গে উহা পুলিশ বা যথাযথ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করিবে এবং অনুসন্ধান ও তদন্ত কার্যে পুলিশ বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করিবে। উপধারা 3 অপরাধটি যদি অন্য কোনো রাষ্ট্রে সংঘটিত হয় বা অন্য কোনো রাষ্ট্রে বিচারাধীন থাকে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত বিদেশি রাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে বা কোনো আন্তর্জাতিক আঞ্চলিক বা দ্বিপাক্ষিক চুক্তি বাংলাদেশ সরকার কর্তৃক অনুসমর্থিত জাতিসংঘের কনভেনশন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট রেজুলেশনের আওতায় কোনো ব্যক্তি বা সত্তার হিসাব জব্দ করিবার উদ্যোগ গ্রহণ করিবে। উপধারা 4 উপধারা 3 এর অধীন জব্দকৃত অর্থ সংশ্লিষ্ট আদালত কর্তৃক বা সংশ্লিষ্ট চুক্তি কনভেনশন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত রেজুলেশনের আওতায় নিষ্পত্তিযোগ্য হইবে। উপধারা 5 এই আইনের অধীন বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও দায়-দায়িত্ব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কর্তৃক প্রয়োগ ও সম্পাদিত হইবে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই আইনের অধীন কোন তথ্য সরবরাহের অনুরোধ করিলে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা সংশ্লিষ্ট অন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থা উহাকে তাহার সরবরাহ করিবে এবং অথবা ক্ষেত্রমত স্বপ্রণোদিত হইয়া তথ্য সরবরাহ করিবে। উপধারা 6 বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অনুরোধের প্রেক্ষিতে বা ক্ষেত্রমত স্বপ্রণোদিত হইয়া সন্ত্রাসী কার্য বা সন্ত্রাসী কার্যে অর্থায়ন সম্পৃক্ত তথ্যাদি অন্য দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা অন্য কোন রাষ্ট্রের অনুরূপ কর্তৃপক্ষকে কাউন্টার পার্ট সরবরাহ করিবে। উপধারা 7 সন্ত্রাসী কার্যে অর্থায়নের বিষয়ে তদন্তের স্বার্থে কোন আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক কোন ব্যাংকের দলিল বা কোন নথিতে নিম্নবর্ণিত শর্তে প্রবেশাধিকার থাকবে, যথা ক উপযুক্ত আদালত বা বিশেষ ট্রাইব্যুনালের আদেশক্রমে, অথবা
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে। ৮, যদি কোনো রিপোর্ট প্রদানকারী সংস্থা এই ধারার অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হয় অথবা জ্ঞাতসারে কোনো ভুল বা মিথ্যা তথ্য বা বিবরণী সরবরাহ করে, তাহা হইলে উক্ত রিপোর্ট প্রদানকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ও নির্দেশিত অনূর্ধ্ব 25 লক্ষ টাকা জরিমানা পরিশোধ করিতে বাধ্য থাকিবে এবং বাংলাদেশ ব্যাংক উক্ত সংস্থা বা সংস্থার কোনো শাখা, সেবা কেন্দ্র, বুথ বা এজেন্টের বাংলাদেশে কার্যক্রম পরিচালনা বন্ধ করিবার উদ্দেশ্যে উহার নিবন্ধন বা লাইসেন্স স্থগিত করিতে পারিবে অথবা ক্ষেত্রমত উক্ত সংস্থার বিরুদ্ধে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নিবন্ধনকারী বা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করিবে। উপধারা ৯, যদি কোনো রিপোর্ট প্রদানকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক কর্তৃক উপধারা ৮ অনুসারে আরোপিত জরিমানা পরিশোধে ব্যর্থ হয় বা ৯, যদি কোনো রিপোর্ট প্রদানকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক কর্তৃক উপধারা ৮ অনুসারে আরোপিত জরিমানা পরিশোধে ব্যর্থ হয় বা পরিশোধ না করে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত রিপোর্ট প্রদানকারী সংস্থার নিকট হইতে উক্ত জরিমানা অর্থ উক্ত সংস্থা কর্তৃক অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংকে পরিচালিত হিসাব বিকলন পূর্বক আদায় করিতে পারিবে এবং জরিমানার কোনো অংশ অনাদায়ী বা অপরিশোধিত থাকিলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে উহা আদায়ের জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করিতে পারিবেন। ধারা ১৬, রিপোর্ট প্রদানকারীর সংস্থার দায়িত্ব। ১, কোনো রিপোর্ট প্রদানকারী সংস্থার মাধ্যমে এই আইনের অধীন কোনো অপরাধের সাথে জড়িত অর্থ লেনদেন প্রতিরোধ ও শনাক্ত করিবার লক্ষ্যে প্রত্যেক রিপোর্ট প্রদানকারী সংস্থা যথাযথ সতর্কতা ও দায়িত্বশীলতার সহিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে এবং কোনো সন্দেহজনক লেনদেন চিহ্নিত হইলে স্বপ্রণোদিত হইয়া কোনো প্রকার বিলম্ব ব্যতিরেকে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট প্রদান করিবে। উপধারা ২, প্রত্যেক রিপোর্ট প্রদানকারী সংস্থার পরিচালনা পরিষদ, বোর্ড অব ডাইরেক্টরস বা পরিচালনা পরিষদের অনুপস্থিতিতে প্রধান নির্বাহী বা অন্য যে কোন নামে ডাকা হোক না কেন, উহার কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কিত নির্দেশনা অনুমোদন ও জারি করিবে এবং ধারা ১৫ অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত নির্দেশনা যাহা রিপোর্ট প্রদানকারী সংস্থাসমূহের জন্য প্রযোজ্য প্রতিপালন করা হইতেছে কিনা উহা নিশ্চিত করিবে। উপধারা ৩, কোন রিপোর্ট প্রদানকারী সংস্থা উপধারা ১-এর বিধান প্রতিপালনে ব্যর্থ হইলে উক্ত রিপোর্ট প্রদানকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ও নির্দেশিত অনধিক ২৫ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করিতে বাধ্য থাকিবে এবং বাংলাদেশ ব্যাংক উক্ত সংস্থা বা সংস্থার কোন শাখা, সেবা কেন্দ্র, বুথ বা এজেন্টের বাংলাদেশে কার্যক্রম পরিচালনা বন্ধ করিবার উদ্দেশ্যে নিবন্ধন বা লাইসেন্স স্থগিত করিতে পারিবে অথবা ক্ষেত্রমত নিবন্ধনকারী বা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে উক্ত সংস্থা বা সংস্থার কোন শাখা, সেবা কেন্দ্র, বুথ বা এজেন্টের বিরুদ্ধে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের নিমিত্ত বিষয়টি সম্পর্কে অবহিত করিবে। উপধারা ৪, যদি রিপোর্ট প্রদানকারী সংস্থার পরিচালনা পরিষদ বা পরিচালনা পরিষদ না থাকিলে উহার প্রধান নির্বাহী কর্মকর্তা বা যে কোনো নামে ডাকা হোক না কেন, অভিহিত হোক না কেন, উপধারা ২-এর বিধান প্রতিপালনে ব্যর্থ হন, তাহা হইলে পরিচালনা পরিষদের চেয়ারম্যান বা ক্ষেত্রমত প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ও নির্দেশিত অনধিক ২৫ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন এবং বাংলাদেশ ব্যাংক উক্ত ব্যক্তিকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে বা ক্ষেত্রমত উক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করিবে। উপধারা ৫, যদি কোন রিপোর্ট প্রদানকারী সংস্থা উপধারা ৩-এর অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করিতে ব্যর্থ হয় বা পরিশোধ না করে অথবা যদি পরিচালনা পরিষদ চেয়ারম্যান বা প্রধান নির্বাহী কর্মকর্তা যে নামেই ডাকা হোক, অভিহিত হোক না কেন, উপধারা ৪-এর অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধে ব্যর্থ হন বা পরিশোধ না করেন, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত রিপোর্ট প্রদানকারী সংস্থার নিকট হইতে জরিমানার অর্থ আদায় করিতে পারিবে বা উক্ত ব্যক্তি কর্তৃক কোন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংকে পরিচালিত তাহার হিসাব
বিকলনপূর্বক আদায় করিতে পারিবে এবং উক্ত জরিমানার কোনো অংশ অনাদায়ী থাকিলে বা অপরিশোধিত থাকিলে উহা আদায়ের জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে সংশ্লিষ্ট আদালতে আবেদন করিতে পারিবে। চতুর্থ অধ্যায় নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্তকরণ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন। ধারা 17 সন্ত্রাসী কার্যের সহিত জড়িত বা ব্যক্তি বা সত্তা। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত বলিয়া গণ্য হইবে যদি সেই ব্যক্তি ইহা ক সন্ত্রাসী কার্য সংগঠিত করে বা উক্ত কার্যে অংশগ্রহণ করে, খ সন্ত্রাসী কার্যের জন্য প্রস্তুতি গ্রহণ করে, গ সন্ত্রাসী কার্য সংগঠনে সাহায্য বা উৎসাহ প্রদান করে, গ সন্ত্রাসী কার্যের সহিত জড়িত কোনো সত্তাকে সমর্থন ও সহায়তা করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নং 1373 UNSCR 1373 এ উল্লেখিত নিম্নবর্ণিত তালিকাভুক্তি বা নিষিদ্ধের মানদণ্ডের লিস্টিং ক্রাইটেরিয়া আওতাভুক্ত হয়, যথা 1 যদি কোনো ব্যক্তি বা সত্তা কোনো সন্ত্রাসী কার্য করে বা প্রচেষ্টা গ্রহণ করে বা অংশগ্রহণ করে বা সন্ত্রাসী কার্য সংগঠনে সহযোগিতা করে। 2 তালিকাভুক্ত বা নিষিদ্ধ ঘোষিত যে কোনো ব্যক্তি বা সত্তার প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কোনো সত্তা। 3 তালিকাভুক্ত বা নিষিদ্ধ ঘোষিত যে কোনো ব্যক্তি বা সত্তার পক্ষে বা নির্দেশে কাজ করে এইরূপ অন্য কোনো ব্যক্তি বা সত্তা। কোনো সন্ত্রাসী ব্যক্তিকে আশ্রয় প্রদান করে অথবা অন্য কোনোভাবে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত হয়। ধারা 18 নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্তকরণ। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা বা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে। উপধারা 2 সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে তালিকাভুক্ত করিতে বা তফসিল হইতে বাদ দিতে পারিবে অথবা অন্য কোনোভাবে তফসিল সংশোধন করিতে পারিবে। ধারা 19 পুনঃ নিরীক্ষণ রিভিউ। উপধারা 1 ধারা 18 এর অধীনে সরকার কর্তৃক প্রদত্ত আদেশ দ্বারা সম্পৃক্ত ব্যক্তি বা সত্তা আদেশ প্রদানের তারিখ হইতে 30 দিনের মধ্যে উহার বিরুদ্ধে লিখিতভাবে যুক্তি উপস্থাপন পূর্বক সরকারের নিকট পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করিতে পারিবে এবং সরকার আবেদনকারীর শুনানি গ্রহণপূর্বক এই আইনের অধীন প্রণীত বিধি মোতাবেক আবেদন প্রাপ্তির তারিখ হইতে 90 দিবসের মধ্যে উহা নিষ্পন্ন করিবে। উপধারা 2 উপধারা 1 এর অধীন পুনঃ নিরীক্ষণ আবেদন নামঞ্জুর করা হইলে উক্ত সংক্ষুব্ধ ব্যক্তি বা সত্তা আবেদন নামঞ্জুর হইবার তারিখ হইতে 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করিতে পারিবে। উপধারা 3 সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উপধারা 1 এর অধীন দায়েরকৃত পুনঃ নিরীক্ষার দরখাস্ত সমূহ নিষ্পত্তির জন্য একটি 3 সদস্য বিশিষ্ট পুনঃ নিরীক্ষা কমিটি রিভিউ কমিটি গঠন করিবে। ধারা 20 তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। উপধারা 1 যদি কোনো ব্যক্তিকে ধারা 18 বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয় তাহা হইলে এই আইনে বর্ণিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকার প্রযোজ্য ক্ষেত্রে নিম্ন বর্ণিত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, যথা ক উক্ত সত্তার কার্যালয়ে যদি থাকে বন্ধ করিয়া দিবে, খ ব্যাংক এবং অন্যান্য হিসাব যদি থাকে অবরুদ্ধ করিবে এবং উহার সকল সম্পত্তি জব্দ বা আটক করিবে, গ নিষিদ্ধ সত্তার সদস্যদের দেশ থেকে বাধা নিষেধ আরোপ করিবে, গহ সকল প্রকার প্রচারপত্র পোস্টার ব্যানার অথবা মুদ্রিত ইলেকট্রনিক ডিজিটাল বা অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করিবে এবং
নিষিদ্ধ সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতি, প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা, সংবাদ সম্মেলন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। 2. নিষিদ্ধ সত্তা উহার আয় ও ব্যয়ের হিসাব এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক মনোনীত উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করিবে এবং আয়ের সকল উৎস প্রকাশ করিবে। 3. যদি প্রতীয়মান হয় যে তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সংগঠনের সম্পত্তি অবৈধভাবে অর্জিত হইয়াছে অথবা এই আইনের অধীন কোন অপরাধ সংগঠনে ব্যবহৃত হইয়াছে, তাহা হইলে উক্ত সম্পত্তি আদালত কর্তৃক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হইবে। ধারা 20 ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নে পদক্ষেপ। ধারা 20 ক এর 1 এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন নং 1267 এবং উহার অনুবর্তী রেজুলেশন সমূহ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন নং 1373 এবং ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের বিস্তার ও উহাতে ধারা 20 ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নে পদক্ষেপ। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন নং 1267 এবং উহার অনুবর্তী রেজুলেশন সমূহ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন নং 1373 এবং ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের বিস্তার ও উহাতে অর্থ সংস্থান, প্রতিরোধ, দমন এবং ব্যাহতকরণ সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন সমূহ বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের এই আইনের অন্যান্য ধারা অথবা আপাতত বলবৎ অন্যান্য আইনে উল্লেখিত ক্ষমতার অতিরিক্ত হিসাবে নিম্নবর্ণিত ব্যবস্থা সমূহ গ্রহণ করিবার ক্ষমতা থাকিবে। ক তালিকাভুক্ত ব্যক্তি বা সত্তা কর্তৃক অথবা তালিকাভুক্ত ব্যক্তি বা সত্তার মালিকানাধীন বা উক্ত ব্যক্তি বা সত্তা কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত কোন সংস্থা কর্তৃক অথবা যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1267 নং রেজুলেশনের অধীন সংকলিত তালিকায় কোন স্বাভাবিক ব্যক্তি, ন্যাচারাল পার্সন বা সত্তার নাম অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে উক্ত স্বাভাবিক ব্যক্তি বা সত্তার পক্ষে ধারণকৃত সম্পত্তি, তহবিল বা অন্যান্য আর্থিক পরিসম্পদ বা আর্থিক উৎস সহ উহা হইতে উদ্ভূত বা সৃষ্ট তহবিল পূর্ব নোটিশ ব্যতীত অনতি বিলম্বে অবরুদ্ধ, জব্দ বা প্রয়োগ করিবে। খ সন্ত্রাসী কার্য সংগঠন বা সংগঠনের প্রচেষ্টাকারী বা সন্ত্রাসী কার্য সংগঠনে অংশগ্রহণ বা সুযোগ সৃষ্টিকারী কোনো ব্যক্তি অথবা উক্তরূপ ব্যক্তি মালিকানাধীন বা তৎকর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত সত্তার অথবা উক্তরূপ ব্যক্তি বা সত্তার পক্ষে বা নির্দেশনা অনুসারে কার্য সম্পাদনকারী ব্যক্তি বা সত্তার অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত বা 1373 নং রেজুলেশনের অধীন নিষিদ্ধ বা তালিকাভুক্ত ব্যক্তির এবং সহযোগী ব্যক্তি বা ও সত্তার তহবিল ও অন্যান্য আর্থিক পরিসম্পদ বা আর্থিক উৎস সহ উহা হইতে উদ্ভূত বা সৃষ্ট তহবিল পূর্ব নোটিশ ব্যতীত অনতি বিলম্বে অবরুদ্ধ, জব্দ বা প্রয়োগ করিবে। গ বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে কোনো ব্যক্তি বা সত্তা কর্তৃক কোনো তহবিল সন্ত্রাসী কার্যে ব্যবহারের অভিপ্রায়ে বা উহা সন্ত্রাসী কার্যে ব্যবহৃত হইবে এইরূপ জ্ঞাত থাকিয়া স্বেচ্ছায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তহবিল গঠন বা সংগ্রহ করা হইলে উহা নিষিদ্ধ করিবে। গহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত বা 1373 নং রেজুলেশনের অধীন নিষিদ্ধ বা তালিকাভুক্ত ব্যক্তি বা সত্তা অথবা উক্তরূপ ব্যক্তির মালিকানাধীন বা তৎকর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত সত্তার অথবা উক্তরূপ ব্যক্তির পক্ষে বা নির্দেশনা অনুসারে কার্য সম্পাদনকারী ব্যক্তি বা সত্তার প্রত্যক্ষ বা পরোক্ষ কল্যাণে কোনো ব্যক্তি বা সত্তা কর্তৃক কোনো তহবিল গঠন, আর্থিক পরিসম্পদ বা আর্থিক উৎস বা সম্পৃক্ত অন্যান্য সেবা সৃষ্টি করা হইলে
উহা নিষিদ্ধ করিবে। কার্যকর সীমানা নিয়ন্ত্রণ ও অভিবাসন ব্যবস্থার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত ব্যক্তিগণের বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশের ভিতর দিয়া অন্য দেশে গমনাগমন প্রতিরোধ করিবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত কোনো ব্যক্তি বা সত্তার নিকট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে কোনো অস্ত্র বা এবং গোলাবারুদ এবং অন্যান্য সংশ্লিষ্ট উপকরণ, বস্তু, হাতিয়ার, ইকুইপমেন্ট, পণ্য এবং প্রযুক্তি সরবরাহ, বিক্রয় এবং হস্তান্তর প্রতিরোধ করিবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত ব্যক্তি বা সত্তার মালিকানাধীন, ইজারাধীন বা তৎকর্তৃক বা উহার পক্ষে পরিচালিত যে কোনো বিমান, এনি এয়ারক্রাফট তাহাদের রাষ্ট্রীয় সীমানায় উড্ডয়ন বা অবতরণের অনুমতি প্রদানে অস্বীকৃতি প্রদান করিবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত ব্যক্তি বা সত্তার নিকটে বা নিকট হইতে প্রেরিত কার্গো পরিদর্শনের মাধ্যমে পারমাণবিক, রাসায়নিক বা জৈব বায়োলজিক্যাল অস্ত্রসমূহ উহা সরবরাহের সরঞ্জাম এবং সংশ্লিষ্ট অন্যান্য বস্তুর অবৈধ পাচার প্রতিরোধ করিবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত ব্যক্তি এবং সত্তার সহিত সম্পর্কিত উক্ত রেজুলেশনে উল্লেখিত যে কোনো কার্য নিষিদ্ধ এবং প্রতিরোধ করিবে। এই ধারা যথাযথ বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক রিপোর্ট প্রদানকারী সংস্থাকে সময়ে সময়ে নির্দেশ প্রদান করিবে। দফা ক হইতে জতে বর্ণিত ক্ষমতা মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সরকার সময়ে সময়ে প্রজ্ঞাপন বা আদেশ জারির মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারণ করিবেন। উপধারা 2, যদি কোনো ব্যক্তি বা সত্তা এই আইনের অধীন প্রদত্ত অবরুদ্ধ বা প্রয়োগ আদেশ লঙ্ঘন করে, তাহা হইলে উক্ত ব্যক্তি বা উক্ত সত্তা সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক 4 বছরের কারাদণ্ডে দণ্ডিত হইবেন অথবা অবরুদ্ধ বা প্রয়োগযোগ্য সম্পত্তির মূল্যের দ্বিগুণ অর্থের সমপরিমাণ অর্থদণ্ড বা অভয়দণ্ডে দণ্ডিত হইবেন। উপধারা 3, যদি কোনো ব্যক্তি বা সত্তা উপধারা 1 দফা গ এবং গহ লঙ্ঘন করিয়া কোনো কার্য করে বা কোনো কার্য করিতে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যে অর্থায়নের অপরাধ সংগঠন করিয়াছে বলিয়া গণ্য হইবে এবং ধারা 7 উপধারা 3, 4 ক বা ক্ষেত্রমত 4 খ এর বিধান অনুসারে দণ্ডিত হইবে। উপধারা 4, যদি কোনো ব্যক্তি বা সত্তা উপধারা 1 দফা হইতে বর্গার্য লঙ্ঘন করিয়া কোনো কার্য সংগঠন বা কোনো কার্য করিতে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের অপরাধ সংগঠন করিয়াছে বলিয়া গণ্য হইবে এবং ধারা 6 উপধারা 2, 3 ক বা ক্ষেত্রমত 3 খ এর বিধান অনুসারে দণ্ডিত হইবে। উপধারা 5, যদি কোনো রিপোর্ট প্রদানকারী সংস্থা এই ধারার অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রদত্ত অনুশাসনাবলী প্রতিপালনে ব্যর্থ হয় অথবা এই ধারার অধীনে অবিলম্বে অবরুদ্ধ কার্যক্রম গ্রহণে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত রিপোর্ট প্রদানকারী সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক নির্ধারিত এবং নির্দেশিত অনধিক 25 লক্ষ টাকা, তবে অন্যান্য 5 লক্ষ টাকা জরিমানা অথবা সন্দেহযুক্ত তহবিলের দ্বিগুণ পরিমাণ অর্থ উহাদের মধ্যে যাহা অধিক হয় জরিমানা পরিশোধ করিতে বাধ্য থাকিবে এবং বাংলাদেশ ব্যাংক উক্ত সংস্থা বা সংস্থার কোন শাখা, সেবা কেন্দ্র, বুথ বা এজেন্টের বাংলাদেশে কার্যক্রম পরিচালনা বন্ধ করিবার উদ্দেশ্যে নিবন্ধন বা লাইসেন্স স্থগিত করিতে পারিবে বা ক্ষেত্রমত নিবন্ধনকারী বা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে উক্ত সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিষয়টি সম্পর্কে অবহিত করিবে। উপধারা 6, কোন জনসেবকের পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে এই ধারার বিধান
কার্যকর করিবার ক্ষেত্রে কোনরূপ অবহেলা করিবার অভিযোগ প্রমাণিত হইলে তাহার নিজস্ব চাকরি বিধিমালা অনুসারে তাহার বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হইবে। পঞ্চম অধ্যায় অপরাধের তদন্ত। ধারা 21 পুলিশ কর্তৃক সাক্ষীকে পরীক্ষা সম্পর্কিত বিশেষ বিধান। উপধারা 1 যদি কোনো পুলিশ কর্মকর্তা এই আইনের অধীন কোনো মামলার তদন্তকালে ঘটনা এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত এইরূপ কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিবার প্রয়োজন মনে করেন এবং যদি কোনো উক্ত ব্যক্তি ঘটনার বিবরণ লিখিতভাবে প্রদান করিতে যথেষ্ট সক্ষম মর্মে পুলিশ কর্মকর্তার জানা থাকে বা বিশ্বাস করিবার কারণ থাকে, তাহা হইলে উক্ত পুলিশ কর্মকর্তা উক্ত ব্যক্তির সম্মতিতে ঘটনার বিবরণ এবং উক্ত ব্যক্তির নিকট হইতে লিখিতভাবে গ্রহণ করিতে পারিবে। উপধারা 2 উক্ত ব্যক্তি তাহার বক্তব্য বা ঘটনার বিবরণ স্বহস্তে কলম দ্বারা লিপিবদ্ধ বা ও স্বাক্ষর করিবেন। উপধারা 3 কোন সন্ত্রাসী ব্যক্তি বা সত্তা কর্তৃক ব্যবহৃত ফেসবুক, স্কাইপি, টুইটার বা যে কোনো ইন্টারনেটের মাধ্যমে আলাপ আলোচনা বা কথাবার্তা অথবা তাহাদের অপরাধ সংশ্লিষ্ট স্থির বা ভিডিও চিত্র পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক কোনো মামলার তদন্তের স্বার্থে যদি আদালতে উপস্থাপন করা হয়, তাহা হইলে সাক্ষ্য আইনে যাহা কিছুই থাকুক না কেন পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক উপস্থাপিত উক্ত তথ্যাদি আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে। ধারা 22 ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষীর বিবৃতি রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান। যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এতদ উদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অবগত থাকেন বা তাহার বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে মামলার ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে অবহিত কোনো ব্যক্তি তাহার বিবৃতি লিখিতভাবে প্রদান করিতে যথেষ্ট সমর্থ, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে তাহার বিবৃতি কলম দ্বারা স্বহস্তে লিখিতভাবে প্রদান করিতে নির্দেশ প্রদান করিবেন। ধারা 23 অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান। যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এতদ উদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তি কর্তৃক প্রদত্ত স্বীকারোক্তিমূলক কোনো বক্তব্য রেকর্ডকালে যদি উক্ত ব্যক্তি ঘটনা সম্পর্কে লিখিতভাবে বিবৃতি প্রদান করিতে সক্ষম ও আগ্রহী হন, তাহা হইলে উক্ত ব্যক্তিকে তাহার স্বীকারোক্তিমূলক বক্তব্য স্বহস্তে লিপিবদ্ধ করিবার অনুমতি প্রদান করিবেন। ধারা 23 ক তদন্তকালীন সন্ত্রাসী নিষ্পত্তি, জব্দ বা ক্রোকের বিশেষ বিধান। উপধারা 1 যদি এই আইনের অধীন সংগঠিত অপরাধের বিষয়ে তদন্তকারী কোনো কর্মকর্তার নিকট বিশ্বাস করিবার কারণ থাকে যে তদন্তাধীন সন্ত্রাসী সম্পত্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে উদ্ভূত প্রসিড অফ টেরোরিজম, তা হইলে তিনি উক্ত সম্পত্তি যে জেলায় অবস্থিত উক্ত জেলার জেলা ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত সম্পত্তি জব্দ করিবার পূর্ব অনুমতির জন্য লিখিত আবেদন করিবেন এবং জেলা ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তার আবেদন যাচাই করিবার পর সন্তুষ্ট হইলে অনুরূপ সম্পত্তি জব্দ করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন এবং যে ক্ষেত্রে অনুরূপ সম্পত্তি জব্দ করা বাস্তবসম্মত নহে সেই ক্ষেত্রে ক্রোকের আদেশ, অর্ডার অফ অ্যাটাচমেন্টের মাধ্যমে নির্দেশ প্রদান করিবেন যে অনুরূপ আদেশ প্রদানকারী কর্মকর্তার পূর্ব অনুমতির ব্যতীত অনুরূপ সম্পত্তি হস্তান্তর বা অন্য কোনো ব্যবস্থা করা যাইবে না। উপধারা 2 যদি বৈধ উৎস হইতে অর্জিত সম্পত্তির সহিত সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে উদ্ভূত সম্পত্তির মিশ্রণ ঘটে, তাহা হইলে উক্ত মিশ্রিত সম্পত্তিতে স্থিত সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে উদ্ভূত সম্পত্তি অথবা যে ক্ষেত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে উদ্ভূত সম্পত্তির মূল্য নিরূপণ করা না যায়, সেই ক্ষেত্রে মিশ্রিত সম্পত্তির সম্পূর্ণ মূল্য এই ধারায় বর্ণিত বিধান অনুসারে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক জব্দ বা ক্রোকযোগ্য হইবে। উপধারা 3 তদন্তকারী কর্মকর্তা অনুরূপ সম্পত্তি জব্দ বা ক্রোকের
48 ঘন্টার মধ্যে সরকারকে যথাযথভাবে অবহিত করিবেন এবং সরকার অনুরূপ জব্দ বা ক্রোধ আদেশ জারির 7 কর্ম দিবসের মধ্যে উক্ত জব্দ বা ক্রোধ আদেশের অনুমোদন করিবেন অথবা বাতিল করিবেন। তবে শর্ত থাকে যে যাহার সম্পত্তি জব্দ বা ক্রোধ আদেশ প্রয়োগ হইয়াছে তাহাকে বক্তব্য উপস্থাপনের যথাযথ সুযোগ প্রদান করিতে হইবে। উপধারা 4, উপধারা 3 অধীন কোন ক্রোধ বা জব্দের মেয়াদকাল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করিবার পূর্ব পর্যন্ত বহাল থাকিবে। ধারা 24, তদন্তের সময়সীমা। 1, কোন পুলিশ কর্মকর্তা এই আইনের অধীন কোন মামলার তদন্ত কার্যবিধির ধারা 154 এর অধীন তথ্যপ্রাপ্তি অথবা লিপিবদ্ধ করিবার তারিখ হইতে 7 দিনের মধ্যে সম্পন্ন করিবেন। 2, যদি কোনো পুলিশ কর্মকর্তা উপধারা 1 উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করিতে না পারেন তাহা হইলে মামলার ডায়েরিতে লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করিয়া অনধিক 30 দিন সময় বৃদ্ধি করিতে পারিবেন। উপধারা 3, যদি উক্ত পুলিশ কর্মকর্তা উপধারা 2 উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করিতে না পারেন তাহা হইলে উক্ত তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টের অথবা ক্ষেত্রমত মেট্রোপলিটন এলাকায় সংশ্লিষ্ট ডেপুটি পুলিশ কমিশনারের লিখিত অনুমোদন ক্রমে অতিরিক্ত অনধিক 30 দিন সময় বৃদ্ধি করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে মামলার তদন্তের প্রয়োজনে বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশ হইতে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করিবার প্রয়োজন হইলে উপধারা 1 হইতে 3 বর্ণিত তদন্তের সময়সীমা প্রযোজ্য হইবে না। উপধারা 4, যদি উক্ত পুলিশ কর্মকর্তা উপধারা 3 উল্লেখিত অতিরিক্ত বর্ধিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করিতে না পারেন তাহা হইলে তিনি অনতিবিলম্বে কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টকে অথবা ক্ষেত্রমত মেট্রোপলিটন এলাকায় সংশ্লিষ্ট ডেপুটি পুলিশ কমিশনারকে কারণ উল্লেখপূর্বক ঘটনা সম্পর্কে অবহিত করবেন এবং উল্লেখিত কারণ সন্তোষজনক না হইলে তদন্তকারী কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে অভিযুক্ত হবেন। ধারা 25, কতিপয় মামলার তদন্তের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি। উপধারা 1, ধারা 24 উপধারা 3 নির্ধারিত অতিরিক্ত সময়সীমার মধ্যে এজাহার এফআইআর উল্লেখিত অপরাধীর পরিচয় অনুদ্ঘাটিত থাকায় এবং উক্ত অপরাধীকে শনাক্তকরণের অসমর্থতার কারণে কোন পুলিশ কর্মকর্তার তদন্ত কার্য সম্পন্ন করিতে ব্যর্থ হইলে ধারা 24 উল্লেখিত অতিরিক্ত বর্ধিত সময়সীমার পরবর্তীতে যে কোনো সময় কোনো পুলিশ রিপোর্ট অথবা নতুনভাবে পুলিশ রিপোর্ট অথবা অতিরিক্ত পুলিশ রিপোর্ট প্রদানের ক্ষেত্রে উহা বাধা বলিয়া গণ্য হইবে না। উপধারা 2, যদি কোনো পুলিশ কর্মকর্তা অপরাধ সংশ্লিষ্ট সাক্ষ্য বা কোনো রিপোর্ট সরবরাহ করিবার জন্য ধারা 24 উপধারা 3 অধীন অতিরিক্ত বর্ধিত সময়সীমার মধ্যে মেডিকেল ফরেন্সিক আঙ্গুলের ছাপ রাসায়নিক বা অন্য কোনো বিশেষজ্ঞ সাক্ষীর যাহার উপর তার নিয়ন্ত্রণ নাই এবং যাহা ব্যতীত মামলা সম্পর্কে কোনো কার্যকর রিপোর্ট তৈরি করা সম্ভব হয় না, অসমর্থতার কারণে তদন্ত কার্য সম্পন্ন করিতে ব্যর্থ হন, তাহা হইলে উক্ত উল্লেখিত অতিরিক্ত বর্ধিত সময়সীমা পরবর্তী যে কোনো সময় পুলিশ রিপোর্ট পেশ করিতে উহা বাধা বলিয়া গণ্য হইবে না। ধারা 26, পূর্ণ সমর্পণ রিমান্ড। যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তদন্তের জন্য আটক রাখা হয় সেক্ষেত্রে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হেফাজতে পূর্ণ সমর্পণের জন্য উপযুক্ত ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন। উপধারা 2, উপধারা 1 অধীন আবেদন বিবেচনা ক্রমে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে পুলিশের হেফাজতে পূর্ণ সমর্পণ করিতে পারিবেন এবং এইরূপ পূর্ণ সমর্পণের মেয়াদ একাধিক্রমে বা সর্বমোট 10 দিনের অধিক হইবে না। তবে শর্ত থাকে যে যদি তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট ইহা
সন্তোষজনকভাবে প্রমাণ করিতে সমর্থ হন যে অভিযুক্ত ব্যক্তিকে অধিকতর মেয়াদের জন্য পূর্ণ সমর্পণ করা হইলে অতিরিক্ত সাক্ষ্য পাওয়া যাইতে পারে, তাহা হইলে ম্যাজিস্ট্রেট অনধিক 5 দিন পর্যন্ত পূর্ণ সমর্পণের মেয়াদ বৃদ্ধি করিতে পারিবেন। ষষ্ঠ অধ্যায় দায়রা জজ কর্তৃক বিচার। ধারা 27 দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কর্তৃক অপরাধের বিচার সম্পর্কিত বিধান। উপধারা 1 ফৌজদারি কার্যবিধি অথবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই কিছুই থাকুক না কেন, এতদ উদ্দেশ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত এই আইনের অধীন অপরাধসমূহ দায়রা জজ কর্তৃক বা দায়রা জজ কর্তৃক দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এই আইনের অধীন অপরাধ বিচারের সময় দায়রা আদালতে বিচারের ক্ষেত্রে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধির অধ্যায় 23 বর্ণিত পদ্ধতি অনুসরণ করিবেন। উপধারা 3 এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণ কল্পে এই আইনের অধীন অপরাধসমূহ দায়রা আদালত কর্তৃক বিচার্য বলিয়া গণ্য হইবে এবং যে দায়রা ডিভিশনের অধিক্ষেত্রে উক্ত অপরাধ বা উহার অংশ বিশেষ সংঘটিত হইয়াছে, উক্ত অধিক্ষেত্রের দায়রা জজের নিকট অপরাধের কার্যধারা রুজু করা যাইবে। সপ্তম অধ্যায় বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক বিচার। ধারা 28 সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন। উপধারা 1 সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের অধীন সংগঠিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের উদ্দেশ্যে এক বা একাধিক সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে। উপধারা 2 উপধারা 1 এর অধীন গঠিত বিশেষ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে সরকার কর্তৃক নিযুক্ত একজন দায়রা জজ অথবা একজন অতিরিক্ত দায়রা জজের সমন্বয়ে গঠিত হইবে এবং অনুরূপভাবে নিযুক্ত একজন বিচারক সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল নামে অভিহিত হইবে। উপধারা 3 এই ধারার অধীন গঠিত কোন বিশেষ ট্রাইব্যুনালকে সমগ্র বাংলাদেশের স্থানীয় অধিক্ষেত্র অথবা এক বা একাধিক দায়রা ডিভিশনের অধিক্ষেত্র প্রদান করা যাইতে পারে এবং উক্ত ট্রাইব্যুনাল কেবল এই আইনের অধীন অপরাধের মামলার বিচার করিবে এবং যাহা উক্ত ট্রাইব্যুনালে দায়ের বা স্থানান্তর হইবে। উপধারা 4 সরকার কর্তৃক কোন বিশেষ ট্রাইব্যুনালকে সমগ্র বাংলাদেশে অথবা এক বা একাধিক দায়রা ডিভিশনের সমন্বয়ে গঠিত উহার অংশ বিশেষের স্থানীয় অধিক্ষেত্র ন্যস্ত করিবার কারণে একজন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কর্তৃক এই আইনের অধীন অপরাধের বিচারের এখতিয়ার পূর্ণ হইবে না এবং সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অনুরূপ কোন আদেশ প্রদান না করা হইলে দায়রা আদালতে নিষ্পন্নাধীন এই আইনের অধীন অপরাধের কোন মামলা বিশেষ স্থানীয় অধিক্ষেত্র সম্পন্ন বিশেষ ট্রাইব্যুনালে বদলি হইবে না। উপধারা 5 কোন বিশেষ ট্রাইব্যুনাল ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ না করিলে যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হইয়াছে উক্ত সাক্ষীর সাক্ষ্য পূর্ণ গ্রহণ বা পূর্ণ শুনানি গ্রহণ করিতে অথবা উপধারা 4 এর অধীন গৃহীত কার্যধারা পুনরায় আরম্ভ করিতে বাধা থাকিবে না। তবে ইতিমধ্যে যে সাক্ষ্য গ্রহণ বা উপস্থাপন করা হইয়াছে উক্ত সাক্ষ্যের ভিত্তিতে কার্য করিতে এবং মামলা যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে হইতে বিচার কার্য অব্যাহত রাখিতে পারিবে। উপধারা 6 সরকার আদেশ দ্বারা যে স্থান বা সময় নির্ধারণ করিবে সেই স্থান বা সময়ে বিশেষ ট্রাইব্যুনাল আসন গ্রহণ করিতে পারিবে এবং উহার কার্যক্রম পরিচালনা করিতে পারিবে। ধারা 29 বিশেষ ট্রাইব্যুনালের পদ্ধতি। উপধারা 1 সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নহে এইরূপ কোন পুলিশ কর্মকর্তার লিখিত রিপোর্ট ব্যতীত বিশেষ ট্রাইব্যুনাল কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না। উপধারা 2 বিশেষ ট্রাইব্যুনাল এই আইনের অধীন অপরাধের বিচারকালে দায়রা আদালতে বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির অধ্যায় 23 বর্ণিত পদ্ধতি এই আইনের বিশেষ বিধানাবলীর সাথে অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে অনুসরণ করিবে। উপধারা 3 কোন বিশেষ ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় না হইলে এবং কারণ লিখিতভাবে লিপিবদ্ধ না করিয়া কোন মামলার বিচার কার্য স্থগিত করিতে পারিবে না। উপধারা 4
যে ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনালের বিশ্বাস করিবার কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি পলাতক রহিয়াছেন বা আত্মগোপন করিয়াছেন, যে কারণে তাহাকে গ্রেফতার করিয়া বিচারের জন্য উপস্থিত করা সম্ভব নহে এবং তাহাকে অবিলম্বে গ্রেফতারের অবকাশ নাই, সেক্ষেত্রে উক্ত ট্রাইব্যুনাল আদেশ দ্বারা বহুল প্রচারিত অনন্য 2টি বাংলা দৈনিক সংবাদপত্রে অনুরূপ ব্যক্তিকে আদেশে উল্লেখিত সময়ের মধ্যে হাজির হইবার নির্দেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত ব্যক্তি অনুরূপ নির্দেশ পালন করিতে ব্যর্থ হইলে তাহার অনুপস্থিতিতেই বিচার করা হইবে। উপধারা 5, বিশেষ ট্রাইব্যুনালের সামনে অভিযুক্ত ব্যক্তি উপস্থিত হইবার বা জামিনে মুক্তি পাইবার পর পলাতক হইলে অথবা উহার সম্মুখে উপস্থিত হইতে ব্যর্থ হইলে উপধারা 4 উল্লেখিত পদ্ধতি প্রযোজ্য হইবে না এবং উক্ত ট্রাইব্যুনাল উহার সিদ্ধান্ত লিপিবদ্ধ করিয়া অনুরূপ ব্যক্তির অনুপস্থিতিতেই বিচার করিবে। উপধারা 6, কোন বিশেষ ট্রাইব্যুনাল উহার নিকট পেশকৃত আবেদনের ভিত্তিতে বা উহার নিজ উদ্যোগে কোন পুলিশ কর্মকর্তাকে এই আইনের অধীন সংগঠিত অপরাধ সংশ্লিষ্ট যে কোনো মামলা অধিকতর তদন্ত এবং তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করিতে পারিবে। ধারা 30, বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রমে কার্যবিধির প্রয়োগ। ফৌজদারি কার্যবিধির বিধানাবলী যতদূর সম্ভব এই আইনের বিধানাবলীর সহিত অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রযোজ্য হইবে এবং আদি এখতিয়ার প্রয়োগকারী দায়রা আদালতের সকল ক্ষমতা উক্ত বিশেষ ট্রাইব্যুনালের থাকিবে। উপধারা 2, বিশেষ ট্রাইব্যুনালে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটরে বলিয়া গণ্য হইবেন। ধারা 31, আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদন। উপধারা 1, বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোনো আদেশ, রায় অথবা দণ্ড প্রদানের তারিখ হইতে 30 দিনের মধ্যে উহার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করা যাইবে। উপধারা 2, এই আইনের অধীন কোন বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করিলে অবিলম্বে কার্যধারাটি হাইকোর্ট বিভাগে অনুমোদনের জন্য প্রেরণ করিতে হইবে এবং উক্ত বিভাগ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাইবে না। ধারা 32, জামিন সংক্রান্ত বিধান। এই আইনের অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা বিচারক জামিনে মুক্তি প্রদান করিবে না যদি না ক রাষ্ট্রপক্ষকে অনুরূপ জামিনের আদেশের উপর শুনানির সুযোগ প্রদান করা হয় এবং খ ম্যাজিস্ট্রেট বা বিচারক সন্তুষ্ট হন যে অভিযুক্ত ব্যক্তি বিচারে দোষী সাব্যস্ত নাও হইতে পারেন মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে এবং তিনি অনুরূপ সন্তুষ্টির কারণসমূহ লিখিতভাবে লিপিবদ্ধ করিবেন। ধারা 33, বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক মামলা নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা। উপধারা 1, বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামলার অভিযোগ গঠন চার্জ ক্লেমের তারিখ হইতে 6 মাসের মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত করিবেন। উপধারা 2, বিচারক উপধারা 1 এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে কোন মামলা সমাপ্ত করিতে ব্যর্থ হইলে তিনি উহার কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করিয়া অনধিক 3 মাস সময়সীমা বৃদ্ধি করিতে পারিবেন। উপধারা 3, বিচারক উপধারা 2 এ বর্ণিত নির্ধারিত বর্ধিত সময়সীমার মধ্যে বিচার কার্য সমাপ্ত করিতে ব্যর্থ হইলে তিনি অনুরূপ ব্যর্থতার কারণ লিখিতভাবে উল্লেখ করিয়া হাইকোর্ট বিভাগ এবং সরকারকে অবহিত করিয়া পুনরায় অনধিক 3 মাস সময়সীমা বৃদ্ধি করিতে পারিবেন। অষ্টম অধ্যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে উদ্ভূত সম্পদ। ধারা 34, সন্ত্রাসী কর্মকাণ্ড লব্ধ সম্পদের দখল। possession of property obtained from terrorist activities. 34, 1, কোন সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সত্তা বা অন্য কোন ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে উদ্ভূত বা কোন সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সত্তা কর্তৃক প্রদত্ত অর্থ বা সম্পদ বা অন্য যে কোনো সন্ত্রাসী সম্পত্তি ভোগ করিতে বা দখলে রাখিতে পারিবে না
উপধারা 2, এই আইনের অধীন দণ্ডপ্রাপ্ত হোক বা না হোক এরূপ কোন সন্ত্রাসী ব্যক্তি বা কোন সন্ত্রাসী সত্তা বা অন্য কোন ব্যক্তি দখলে থাকা কোন সন্ত্রাসী সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত যোগ্য হইবে। উপধারা 3, এই আইনের আওতায় কোন অপরাধের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা সত্তার কোন সম্পত্তি কোন বিদেশি রাষ্ট্র বা সংস্থার অনুরোধের প্রেক্ষিতে সরকার কর্তৃক জব্দযোগ্য হইবে এবং সংশ্লিষ্ট দেশের সাথে পারস্পরিক আইনগত সহযোগিতার আওতায় বা ক্ষেত্রমত সরকার কর্তৃক নিষ্পত্তিযোগ্য হইবে। উপধারা 4, সরকার কর্তৃক গৃহীত কোন আন্তর্জাতিক, আঞ্চলিক বা দ্বিপাক্ষিক চুক্তি, জাতিসংঘের কনভেনশন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট রেজলিউশনের আওতায় কোন ব্যক্তি বা সত্তার সম্পদ জব্দযোগ্য হইবে। ধারা 35, সন্ত্রাসী কর্মকাণ্ড, লব্ধ সম্পদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে উদ্ভূত সম্পদ বাজেয়াপ্ত। Confiscation of assets obtained from terrorist activities and proceeds of terrorism. উপধারা 1, যে ক্ষেত্রে বিচারক এই মর্মে সন্তুষ্ট হন যে কোন সন্ত্রাসী কার্য হইতে সৃষ্ট ড্রাইভিং ফ্রম টেররিস্ট অ্যাক্টিভিটিস বা সন্ত্রাসী কর্মকাণ্ড লব্ধ সম্পদ হইতে উদ্ভূত or it constituted from proceeds of terrorism হইবার কারণে কোন সম্পত্তি জব্দ বা প্রয়োগ করা হইয়াছে, সেই ক্ষেত্রে তিনি উক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করিবার আদেশ প্রদান করিতে পারিবেন। উপধারা 2, উপধারা 1 এর অধীন সন্ত্রাসী কর্মকাণ্ড লব্ধ সম্পদ প্রসিড অফ টেরোরিজম বা কোন সন্ত্রাসী কার্য হইতে সৃষ্ট কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হইলে সেই সত্তার নিকট হইতে উক্ত সম্পত্তি বাজেয়াপ্ত হইবে। সেই সত্তার বিরুদ্ধে এই আইনের ধারা 18 ও 20 এ বর্ণিত আইনানুগ ব্যবস্থা সরকার কর্তৃক গ্রহণ করা যাইবে। উপধারা 3, এই আইনের ধারা 34 এর উপধারা 4 অনুযায়ী জব্দকৃত সম্পদ সংশ্লিষ্ট চুক্তি, কনভেনশন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট রেজুলেশনের আলোকে সংশ্লিষ্ট আদালত কর্তৃক বাজেয়াপ্তযোগ্য ও নিষ্পত্তিযোগ্য হইবে। উপধারা 4, বাজেয়াপ্তকৃত সম্পদে দোষী ব্যক্তি বা সত্তা ব্যতীত অন্য কোন ব্যক্তি বা সত্তার সত্ত্ব বা স্বার্থ বা অধিকার থাকিলে উহা সংশ্লিষ্ট আদালত কর্তৃক ফেরতযোগ্য হইবে। ধারা 36, সন্ত্রাসী কর্মকাণ্ড লব্ধ সম্পদ বাজেয়াপ্তকরণের পূর্বে কারণ দর্শাইবার নোটিশ জারি। উপধারা 1, সন্ত্রাসী কর্মকাণ্ড লব্ধ সম্পদ বাজেয়াপ্ত করিবার আদেশ প্রদানের পূর্বে যে ব্যক্তির নিয়ন্ত্রণ অথবা দখলে উক্ত সম্পদ থাকে উক্ত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ পূর্বক কারণ দর্শানোর নোটিশ জারি করিতে হইবে এবং নোটিশে প্রদত্ত সময়সীমার মধ্যে লিখিত জবাব প্রদানের সুযোগ এবং শুনানির যুক্তিসঙ্গত সময় প্রদান ব্যতিরেকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড লব্ধ সম্পদ বাজেয়াপ্ত করিবার আদেশ প্রদান করা যাইবে না। উপধারা 2, উপধারা 1 এর অধীন কোন বাজেয়াপ্তির আদেশ প্রদান করা যাইবে না যদি অনুরূপ ব্যক্তি প্রমাণ করিতে সক্ষম হন যে উক্ত সম্পদ সন্ত্রাসী কর্মকাণ্ডে লব্ধ সম্পদ ছিল, তাহা তিনি অবগত ছিলেন না এবং উপযুক্ত মূল্যের বিনিময়ে তিনি তাহা খরিদ করিয়াছেন। ধারা 37, আপিল। উপধারা 1, ধারা 35 এর অধীন প্রদত্ত বাজেয়াপ্তকরণ আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তিকে উক্ত আদেশ প্রাপ্তির তারিখ হইতে 1 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করিতে পারিবেন। উপধারা 2, হাইকোর্ট বিভাগ কর্তৃক ধারা 35 এর অধীন প্রদত্ত কোন আদেশ সংশোধিত বা বাতিল করা হইলে অথবা এই আইনের কোন বিধান লঙ্ঘন পূর্বক কোন মামলা দায়ের করা হইলে যে ব্যক্তির বিরুদ্ধে ধারা 35 এর অধীন বাজেয়াপ্তের আদেশ প্রদান করা হইয়াছে উক্ত ব্যক্তি খালাসপ্রাপ্ত হইলে উক্ত বাজেয়াপ্তকৃত সম্পত্তি ফেরত প্রদান করা হইবে এবং যদি উক্ত ব্যক্তির নিকট বাজেয়াপ্তকৃত সম্পত্তি ফেরত প্রদান সম্ভব না হয় তাহা হইলে উক্ত ব্যক্তিকে উক্ত সম্পত্তি
সরকারের নিকট বিক্রয় করা হইয়াছে বলিয়া বিক্রয় হইয়াছে গণ্যে সম্পত্তি জব্দের দিন হইতে যুক্তিসঙ্গত সুদ গণনা পূর্বক এবং যুক্তিসঙ্গতভাবে মূল্য নির্ধারণ পূর্বক উহার মূল্য পরিশোধ করিতে হইবে। নবম অধ্যায় পারস্পরিক আইনগত সহায়তা। ধারা 38 পারস্পরিক আইনগত সহায়তা। উপধারা 1 যখন কোন সন্ত্রাসী কার্য এই রূপে সংগঠিত হয় বা উহার সংগঠনে এই রূপে সহায়তা চেষ্টা ষড়যন্ত্র বা অর্থায়ন করা হয় যাহাতে কোনো বিদেশি রাষ্ট্রের ভূখণ্ড সংশ্লিষ্ট থাকে অথবা কোনো সন্ত্রাসী কার্য বা উহার সংগঠনের সহায়তা চেষ্টা ষড়যন্ত্র বা অর্থায়ন কোনো বিদেশি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড হইতে বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের অভ্যন্তর হইতে অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে সংগঠিত হইয়া থাকে, তাহা হইলে উক্ত বিদেশি রাষ্ট্র অনুরোধ করিলে বাংলাদেশ সরকার সন্তুষ্ট হইলে এই ধারার পরবর্তী বিধানাবলী সাপেক্ষে ফৌজদারি তদন্ত বিচার কার্য বা বহিঃসমর্পণ সম্পর্কিত চুক্তি মোতাবেক সকল প্রয়োজনীয় বিষয়ে উক্ত বিদেশি রাষ্ট্রকে আইনগত সহায়তা প্রদান করিবে। উপধারা 2 অনুরোধকারী রাষ্ট্র এবং অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে সম্পাদিত আনুষ্ঠানিক চুক্তি কিংবা পত্র বিনিময়ের ভিত্তিতে আইনগত সহযোগিতার শর্তাদি নির্ধারণ করা হইবে। উপধারা 3 আন্তঃরাষ্ট্রিক পারস্পরিক সম্মতি ব্যতিরেকে কোনো অপরাধের অভিযোগে বিচারের জন্য বাংলাদেশের কোনো নাগরিককে এই ধারার অধীনে কোনো বিদেশি রাষ্ট্রের নিকট সমর্পণ করা যাইবে না। তবে বাংলাদেশের কোনো আদালতে একই অপরাধের অভিযোগে বিচার চলমান থাকিলে বাংলাদেশের কোনো নাগরিকের বহিঃসমর্পণ কার্যকর করা হইবে না। উপধারা 4 এই ধারার অধীন পারস্পরিক আইনগত সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশের কোনো নাগরিককে তাহার সম্মতি সাপেক্ষে সংশ্লিষ্ট ফৌজদারি মামলা বা তদন্ত কার্যে সাক্ষী হিসাবে সহায়তা প্রদান করিবার জন্য কোনো বিদেশি রাষ্ট্রের নিকট সমর্পণ করা যাইবে। উপধারা 5 যদি সরকারের নিকট বিশ্বাস করিবার মতো যথেষ্ট কারণ থাকে যে কোনো ব্যক্তিকে কোনো মামলায় শুধুমাত্র তাহার গোত্র, ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতাদর্শের কারণে বিচার করিবার বা শাস্তি প্রদানের লক্ষ্যে এই ধারার অধীন আইনগত সহায়তার জন্য অনুরোধ করা হইয়াছে, তাহা হইলে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অনুরূপ কোনো নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বহিঃসমর্পণ বা পারস্পরিক আইনগত সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করিতে পারিবে। দশম অধ্যায় সাধারণ বিধানাবলী। ধারা 39 অপরাধের আমলযোগ্যতা ও জামিন অযোগ্যতা। উপধারা 1 এই আইনের অধীন সকল অপরাধ আমলযোগ্য কগনিজেবল হইবে। উপধারা 2 এই আইনের অধীন সকল অপরাধ জামিন অযোগ্য নন কগনিজেবল হইবে। ধারা 40 তদন্ত ও বিচার বিষয়ে পূর্ব অনুমোদনের অপরিহার্যতা। উপধারা 1 এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠিত হইলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত ক্রমে মামলা রুজু করিবে এবং তদন্ত কার্যক্রম শুরু করিবে। উপধারা 2 সরকারের পূর্ব অনুমোদন স্যাংশন ব্যতিরেকে কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্থ আমলে গ্রহণ কগনিজেন্স করিবে না। ধারা 41 বিশেষ ট্রাইব্যুনালে এবং বিশেষ ট্রাইব্যুনাল হইতে মামলা স্থানান্তর। সরকার সাক্ষ্য সমাপ্তির পূর্বে বিচারের যে কোনো পর্যায়ে যুক্তিসঙ্গত কারণে এই আইনের অধীন কোনো অপরাধ সংক্রান্ত মামলা বা মামলাসমূহ কোনো দায়রা আদালত হইতে কোনো বিশেষ ট্রাইব্যুনালে বা কোনো বিশেষ ট্রাইব্যুনাল হইতে কোনো দায়রা আদালতে স্থানান্তর করিতে পারিবে। ধারা 42 তফসিল সংশোধনের ক্ষমতা। সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা এই আইনের তফসিল সংশোধন করিতে পারিবে। ধারা 43 বিধি প্রণয়নের ক্ষমতা। সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। ধারা 44 মূল পাঠ এবং ইংরেজি পাঠ। এই আইনের মূল পাঠ বাংলাতে হইবে এবং ইংরেজিতে
অনুদিত উহার একটি নির্ভরযোগ্য পাঠ থাকিবে। তবে শর্ত থাকে যে বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে। রহিতকরণ ও হেফাজত। ধারা 45, উপধারা 1, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2008 সনের 28 নং অধ্যাদেশ এত দ্বারা রহিত করা হইল। উপধারা 2, উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।